প্রাণহানি, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হওয়া এবং অর্থনীতির ক্ষয়ক্ষতি, মূলত এই তিনটি জায়গা ঘিরে গত 2 সপ্তাহ ধরে বাংলাদেশের ঘটনাক্রম চলছে। আমাদের সাথে আছেন আমিন আল হেলালি, অধ্যাপক আইনুল ইসলাম, জায়দুল হাসান এবং আরিফ চিপ্তিক। আমিন হেলালি, আপনার কাছে শুনি ক্ষতির পরিমাণটা এখন পর্যন্ত আপনারা কি পরিমাণ পেলেন, কিভাবে এই ক্ষয়ক্ষতি নির্ধারণ করলেন, এই ক্ষতি পুষিয়ে ওঠার জন্য আপনাদের প্রস্তাব, ভাবনা, করণীয়। আমিন হেলালি। ধন্যবাদ আপনাকে। ক্ষয়ক্ষতি তো হয়েছে, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। আমরা তো 17 তারিখ থেকে এই পর্যন্ত 10 দিন তো অচল অবস্থায় সবকিছু, মানুষ প্যানিকের মধ্যে আছে, ব্যবসা বাণিজ্য বা স্বাভাবিক কর্মকাণ্ডের বাইরেই চলে গেছে মানুষ। কিন্তু আমাদের যে আজকে আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা বিভিন্ন আপনার যারা এটা নিয়ে গবেষণা করেছেন বা আমরা একটা আনুমানিক হিসাবে সেটা প্রায় 1 লক্ষ কোটি টাকার আমাদের এখানে অলরেডি 1 লাখ কোটি টাকা। হ্যাঁ, এই ক্ষতি কিভাবে কাটানো সম্ভব, আদৌ সম্ভব কিনা? দেখেন, ব্যবসা বাণিজ্যের যে ক্ষতি সেটা কাটানো তো সম্ভব। এটা তো যে কোনো কারণেই হতে পারে, আমরা ধরে নিলাম। ব্যবসাতে তো ব্যবসা প্রফিট এবং লস দুইটাই আছে, বাট এখানে যেটা হয়েছে সেটা যে কোনো কারণে, এটা তো প্রাকৃতিক দুর্যোগও আসতে পারত। আমরা সেই অর্থনৈতিক ক্ষতি হয়তো আমরা পোষাতে পারবো, কিন্তু যেই ক্ষতি আমাদের হয়ে গেছে, যে হেনরি কিসিঞ্জার বলেছিল তলাবিহীন ঝুড়ি বাংলাদেশ, সেই তকমা থেকে বেরোতে আমাদের প্রায় 53 বছর লেগেছে। আমরা আজকে মর্যাদাশীল ছিলাম, মর্যাদাশীল হয়েছি আমরা। সেই জায়গায় যে আমাদের এখানে এই যে 10 দিনের একটি কর্মকাণ্ড, যেই ঘটনা 2-3 দিনে আমাদের ঘটিয়েছে পুরো বাংলাদেশে, সেটা প্রচারে যে আমরা যেভাবে আমরা নিজের নাক কেটে কি বলে অন্যের যাত্রা ভঙ্গ, কি এরকম একটা কথা আছে আর কি। আমরা নিজের দেশকে আমরা পুরা জলাঞ্জলি দিয়ে যেভাবে আমরা সবাই মেতে উঠেছি একটা প্রোপাগান্ডার মধ্যে। কি প্রসঙ্গে এটি বলছেন আপনি, আমিন হেলালি? আপনি ক্ষতির কথা বলছিলেন আমাকে। এই যে নিজের নাক কেটে অপরের যাত্রাভঙ্গ, এই জায়গাটি কি? আমি যেটা বলতে চাচ্ছি যেটা হলো আমরা বাংলাদেশি, আমরা দেশের দেশপ্রেম, আমাদের দেশের যে দৃষ্টিভঙ্গি যে আমাদের পরিবর্তন করতে হবে, সেই কথাটাই বলছি। আজকে দেখেন, নিজেদেরকে আমরা আভ্যন্তরীণভাবে কি হয়েছে সেটা আমরা বিশ্ব দরবারে, এরকমও হয়েছে যে আন্তর্জাতিক কি বলে জাতিসংঘকে ডেকে এনে আমাদের এটাকে করতে হবে। কেন আমাদের কি সেই সক্ষমতা এখন তৈরি হয়নি? আমরা নিজেদের দোষ কি হয়েছে বা কি হয়েছে এটাকে পর্যালোচনা করে একটা জায়গায় পৌঁছার মতো আমরা এখন বাইরে থেকে লোক হায়ার করে নিয়ে আসতে হবে আমাদের। তার মানে কি আমরা কি আফ্রিকান কোন কান্ট্রি, আমরা কি আফ্রিকার দেশের সাথে আমাদের নিজেদেরকে তুলনা করতে হবে? নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিবৃতির কথা আপনি বলছেন, যদি আমি পরিষ্কার করে বলি, তাই তো? আমি সবাই যারা সচেতন, আমরা বাংলাদেশি, আমার সেই কথাই আমি বলছি। জি, এখানে শুধু তো উনি না, আরো আমরা সামাজিক মাধ্যমে দেখছি সেটা যে আমাদের যে মানুষের যে কমল, আমাদের যে একটা মানুষকে কিন্তু ক্যামোফ্লেক্স করা যায়। মানুষকে কিন্তু সবাই যখন আপনি একদম টার্গেট করে একটা প্ল্যান করে যদি আপনি আমাকে একটা মোটিভেট করতে চান, সেটা কিন্তু সম্ভব। তো যারা জ্ঞানী লোক, তারা ইচ্ছা করলে এটা ভালো কাজও করতে পারে, তারা কিন্তু খারাপ কাজও করতে পারে। তো আমি বুঝে শুনে যদি দেশকে আমি জলাঞ্জলি দিই, আজকে দেখেন যে ঘটনা ঘটেছে এটাতে প্রায় লক্ষ লক্ষ লোকের চাকরি হারাবার সম্ভাবনা হয়েছে। কিন্তু এখন যে অবস্থা, এই অবস্থা যদি আমরা ক্ষতি পোষায় আসতে না পারি, আর প্রতি বছর প্রায় 27 লক্ষ ছেলে মেয়ে চাকরি বাজারে আসে, তার মধ্যে আবার দেখেন প্রায় আমরা 10 লক্ষ লোক দেশের বাইরে গিয়ে আপনার চাকরি করে, মিডল ইস্টে বা বিভিন্ন দেশে। সেই সব দেশে পর্যন্ত দেখেন, আমাদের তো একটা রেসপন্সিবিলিটি থাকা উচিত, যারা আমরা রাজনীতি করি বা আমরা সমাজনীতি করি বা আমরা বিভিন্ন জায়গায় আমরা কথা বলি, আমাদের দায়িত্ববোধ থাকা উচিত। আমরা কেন আমার যেই লোকটি মিডল ইস্টে আপনার করে কি বলে আন্দোলন করে বা মিছিল করে বা তাদের আইন ভঙ্গ করে, সেই লোকটি তো গ্রাম থেকে সোজা
সেই মিডল ইস্টে গিয়েছে। একেবারে আমরাও খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি, যাদের অনেক লম্বা সময় ধরে জেল হয়েছে, কেউ তাদের কোনো খোঁজ খবর নিচ্ছে কিনা, তাদের কি অবস্থা, আমরাও খোঁজ নেওয়ার চেষ্টা করছি। আমিন হেলালি, সময় থাকলে আবার আরেক দফা আপনাকে শুনবার ইচ্ছা আছে। অধ্যাপক আইনুল ইসলাম, এই ক্ষতি 1 লাখ কোটি টাকা বলে আপনারা মনে করেন কিনা, এবং কি প্রক্রিয়া আসলে এই জাতীয় ক্ষতি কাটিয়ে উঠতে পারে বাংলাদেশের মতো একটি রাষ্ট্র? আপনিও মনে করেন কিনা যে আন্তর্জাতিক অঙ্গনে যে বার্তা যাচ্ছে সেটি একটি চ্যালেঞ্জ হতে পারে? আপনাকে ধন্যবাদ। শোনা যাচ্ছে আমাকে? শুনতে আমার পাচ্ছি। কথা শোনা যাচ্ছে? জি জি, পরিষ্কার বলবেন। আচ্ছা, আমরা খুব একটা সহজ হিসাব, যদিও এখনো খাতভিত্তিক আমাদের অ্যাসেসমেন্ট চলছে, এটি হয়তো কিছুদিন পরে এটি একটি বাস্তব চিত্র পাওয়া যাবে। তবে আমরা যদি একটা সহজ হিসাব করি যে আমাদের জিডিপির মধ্যে 3টা বড় খাত মোটা থাকে। একটা হলো কৃষি, শিল্প এবং সেবা। তবে এই যে গত কয়েকদিন 17 বা 16 তারিখ থেকে আমরা গত পরশু পর্যন্ত আমি যদি ধরি, এই 7-8 দিন আমরা কৃষিতে উৎপাদন কাজটা কিছুটা চলেছে। আমি কৃষি যদি বাদও দেই, সেখানে শিল্প এবং সেবা এই 87% হচ্ছে কৃষি এবং সেবা, এটা পুরোপুরিভাবে বন্ধ ছিল। আমি যদি এই 500 বিলিয়ন ডলারকে যদি আমি 365 দিয়ে ভাগ দেই, তাহলে কিন্তু আমার পার ডে 1.2 বিলিয়ন ডলারের মতন ক্ষতি হচ্ছে। তাহলে আপনি এখন যে কয়দিন হলো আপনি যদি এটাকে গুণন করেন, তাহলে কিন্তু একটা ফিগার পাওয়া যায়। উনি যেটা বললেন, হেলালি সাহেব যেটা বললেন যে 1 লাখ বা 1,20,000 এ ধরনের একটা ফিগার কিন্তু আমাদের ক্ষতি হয়েছে এখন পর্যন্ত। আর আপনি পরে একটা প্রশ্ন করলেন যে এটি এই ক্ষতিটা পূরণ করা, যেটা ক্ষতি হয়ে গিয়েছে সেটা কিন্তু পূরণ হবার আমার কাছে মনে হয় না যে এটা পূরণ হওয়ার সুযোগ আছে। আমরা আবার যেন পূর্বের অবস্থায় ফিরে যেতে পারি, সেটি হচ্ছে আমাদের অন্যতম চ্যালেঞ্জ। আর যে কথাটি বললে সবচেয়ে বড় যদি প্রত্যক্ষ ক্ষতি এবং পরোক্ষ ক্ষতি, এই পরোক্ষ ক্ষতিটা হলো বিদেশির কাছে যে মেসেজটা আমাদের কাছে গিয়েছে, এই যে আমাদের যে একটা মানে বিশেষ করে আমদানি রপ্তানির ক্ষেত্রে আমরা তো বিদেশের উপরই নির্ভরশীল, এবং সেখানে ফরেন আমাদের ইনভেস্টমেন্টের একটা বিষয় আছে। আমরা সামনে 31-41কে সামনে নিয়ে আমরা এগোচ্ছি। এই জায়গাতে যদি আমরা ফরেন ইনভেস্টমেন্ট যদি আমরা না পাই, এবং যে ঘটনাটা ঘটে গেল তাতে করে বিদেশিরা যে আমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করার অব্যাহত রাখবে, সেটাও কিন্তু একটা চ্যালেঞ্জ। কারণ এই বার্তাটা কিন্তু ভালো যাচ্ছে না। কারণ অর্থনৈতিক উন্নয়নের অন্যতম পূর্বশর্ত হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা। যে ঘটনাটি ঘটেছে, এবং যে ঘটনাটি ঘটেছে বিদেশিদের কাছে যদি আমাদের ইমেজটাকে ফিরিয়ে আনা না যায়, তাহলে এটা আমাদের দীর্ঘমেয়াদী একটা ক্ষতি হয়ে গেল। এবং সেটিকে পূরণ করার জন্য এই যে যারা ব্যবসায়ী শ্রেণী আছেন তাদের যেমন দায়িত্ব, সরকারি পর্যায়েও কিন্তু আমাদের দায়িত্ব যে বিদেশের কাছে বোঝাতে হবে যে এই ধরনের ঘটনাটাকে আমরা কাটিয়ে উঠতে পারবো। জি, অধ্যাপক আইনুল ইসলাম একদম সুনির্দিষ্টভাবে বলেছেন। আরিফ জেপ্তি, কেউ তো আর কারোর মুখ বন্ধ করে রাখতে পারবে না, ফলে এটি আসলে কেমন করে সম্ভব যে এখন অবারিত তথ্য প্রবাহের নানান মাধ্যম, কেউ বিদেশে বসে আছেন, তিনি বার্তা দিচ্ছেন, সামাজিক যোগাযোগ, ফলে এটি আসলে এত বড় ক্ষতি এই মাধ্যম? আমার কাছে এটা আসলে এত গুরুত্ব, মানে আমরা যে মিথগুলো তৈরি করি না, এই মিথগুলা বাস্তবতার সাথে কতটুকু আছে আমি জানি না। ডক্টর নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূস বার্তা দিলে জাতিসংঘ সেটিকে গুরুত্ব দিবে না? দুটো জিনিস এখানের মধ্যে। একটা হচ্ছে রাষ্ট্র এবং পলিটিক্সের জায়গায় অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস যখন একটা বিবৃতি দিবেন, সেটা আমেরিকান প্রশাসন যদি বলেন বা পশ্চিমা দেশগুলো, তারপর ইন্টেলেকচুয়াল জায়গায়, কান্ট্রি ব্র্যান্ডিং এর জায়গায় এটার এফেক্ট ফেলবে। এটা হচ্ছে এক জায়গায়। কিন্তু ধরেন এক্সপোর্ট ইম্পোর্টের জায়গায়, ধরেন আমি যে ইম্পোর্টগুলো করি চায়না থেকে, যে চায়নার ফ্যাক্টরি, ওর কাছে এটার কোনো গুরুত্ব নেই। এক। দ্বিতীয় হচ্ছে আমি আমার গার্মেন্টসের যে প্রোডাক্টগুলো যাদের কাছে বিক্রি করি, সেই বায়ারদের তাদের কিছু নির্দিষ্ট ক্রাইটেরিয়া সেট করা আছে যে আমার এত টাকার ভিতরে তোমার দিতে হবে, 1 টাকা 20 পয়সা দিব হইলে নিব, নাহলে আমি চায়না থেকে 1.5 টাকায় নিব, ওর অন্য সুবিধা আছে, আমি বেশি দিয়ে নিব। সো তোমাকে এটা কম্পিট করতে হবে। সে ডক্টর ইউনূসের এইটার উপরে ওয়ালমার্টের বা H&M এর বা এই ধরনের বড় ব্র্যান্ড যারা বাংলাদেশে মানে মিলিয়ন মিলিয়ন ডলার, সে এই ডিসিশন প্রসেসে ডক্টর ইউনূসকে ঢুকায় না। মার্কিন যুক্তরাষ্ট্র তার সরকারি সিস্টেমে ঢুকাতে পারে। ক্ষতিটা তখন হবে বড় আকারে যদি এটা দিয়ে, যেমন ধরেন ইউরোপের কোটাটা যদি উন্মুক্ত করা যেত, লাভ হইতো। ওইটা যদি বন্ধ করা যায় ক্ষতি হবে। ওই যে কিছু সুযোগ সুবিধা আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলো হিসাবে আমরা পেয়ে থাকি বিভিন্ন দেশে,
সেইগুলোতে যদি উনি ওইটা রাষ্ট্রীয় জায়গায় এটার একটা প্রভাব ফেলবে। কারণ যদি উনি প্রমাণ করতে পারে যে দেশের অবস্থা এরকম, যেটা এই জিনিসগুলো বন্ধ করলে দেশের উত্তরণ হবে, এটা হতে পারে। বাট এই মুহূর্তে এই আন্দোলনের সাথে বা এই প্রসেসের মধ্যে আমার কাছে মনে হয় এটা বড় গুরুত্বপূর্ণ জিনিস। অর্থনীতির বড় ক্ষতিটা হয়েছে আমাদের ক্ষুদ্র উদ্যোক্তাদের, আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এই ইন্টারনেটটা বন্ধ রাখায় আমাদের আইটি ইন্ডাস্ট্রির যে ক্ষতি হয়েছে, এই ক্ষতি আগামী 10 বছর পূরণ করা যাবে না। জাহিদুল হাসান, শেষ মন্তব্য এই প্রসঙ্গে। দেখেন, ক্ষতি তো ইমেজের একটু ক্ষতি তো হয়েছে, বাকি যে ক্ষতিটা ওনারা বললেন ওটা পুষিয়ে নেওয়া সম্ভব। ইমেজের ক্ষতিটাও পুষিয়ে নেওয়া সম্ভব, যেটা আপনার এই পলিটিক্যাল স্টেবিলিটি তো মূল। আর দেখেন, যে কোনো সম্পর্কই গিভ অ্যান্ড টেকের সম্পর্ক। এখন রাষ্ট্র টু রাষ্ট্র সম্পর্কগুলো যদি আপনি কূটনৈতিকভাবে একটা উদ্যোগ নিয়ে সম্পর্ক ভালো করেন, একরকমের রেজাল্ট আসবে। আপনি এই জায়গাটায় বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্সটা যদি ঠিক থাকে, তাহলে আপনার একরকমের রেজাল্ট আসবে। এমনিতেই তো আমার দেশে এফডিআই খুব একটা নাই, আমাদের দেশে তো দীর্ঘদিন পলিটিক্যাল স্টেবিলিটি ছিল, এফডিআই তো নাই, সেটা আরেক জিনিস। তো আমার কাছে যেটা মনে হয়, শেষ পর্যন্ত সরকারের একটা সারা বিশ্বেও এই বার্তাটা দেওয়া উচিত। আমি মনে করি এই দেশেও এই বার্তাটা যদি করা যায় যে এই ধরনের যে গ্যাঞ্জাম বা কি সহিংসতা বাংলাদেশে, এটা তো নতুন না। বাংলাদেশে এবার হয়তো মাত্রাটা বা ধরনটা ভিন্ন, মাল্টি ক্লাস হয়েছে। তো বাংলাদেশ সম্পর্কে সারা বিশ্ব জানে, এখানে পলিটিক্যাল মারামারি কাটাকাটি লেগেই থাকে। তো এবার এটা একটু ভিন্ন হয়েছে, তো এইটা আমার মনে হয় কাটিয়ে ওঠা সম্ভব। এটা সম্ভব। এটার জন্য সরকারের যেটা হবে, সরকারের প্রোঅ্যাক্টিভ রোল রাখতে হবে। হ্যাঁ, এখন আরেকজন করে দিয়ে যাবে এইটা না থেকে সরকারের একটা উদ্যোগ নিতে হবে, সারা বিশ্বে একটা বার্তা দিতে হবে যে আমার এখানে ইনভেস্ট করলে তোমার এটা একদমই জাহিদুল হাসান। হেলালি, জনাব হেলালি, একটি সুনির্দিষ্ট বিষয়ে 2 লাইনে আমার যদি মন্তব্য। আপনারা রোড শো করছিলেন টানা বাংলাদেশের বিনিয়োগের পরিবেশ, বিনিয়োগের ক্ষেত্রগুলো জানানোর বিষয়ে, সেগুলো কি এই ইমেজ টিকিয়ে রাখার জন্য যথেষ্ট নয়? আগামীতে এরকম পরিকল্পনার মধ্যে আপনারা যাচ্ছেন কিনা? সরকার তো সরকারের কাজ করবে, ব্যবসায়ী সংগঠনগুলো কি ভাবছে? দেখেন, এটা তো আমি আশঙ্কা, আমি একটা জিনিস আমি বলতে চাই, সেটা হলো অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব, কিন্তু যেটা ইমেজ ক্ষতি সেটা কাটিয়ে ওঠাটা একটু কঠিন। সেটার জন্য সবাই মিলে কাজ করতে হবে, সেটা এককভাবে কোনো সম্ভব না। এখানে আপনার সরকারকে, যে জাহিদ ভাই ভালোই বলছেন যে সরকারকে একটি উদ্যোগ গ্রহণ করতে হবে। আরেকটা জিনিস হলো, দেখেন, কিন্তু মিথ্যা তথ্য দিয়ে, যেমন গতকাল আমরা বিবৃতিতে দেখছিলাম যে সেনাবাহিনী গুলিতে মানুষ বা সেনাবাহিনীর আড়ালে, কিন্তু সেনাবাহিনী নামানোর পর তো আসলে এই জাতীয় ঘটনা ঘটেনি। সেনাবাহিনী প্রতিরোধ করার দায়িত্ব তো সরকারের নিতে হবে, এবং আমিন হেলালি, নিশ্চয়ই আপনারাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন। অনেক ধন্যবাদ। আজকের মতো আর সময় আমাদেরকে সুযোগ দিচ্ছে না কথা বলবার। ধন্যবাদ সকলকে যারা